আসসালামু আলাইকুম। DenovoLaws-এর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আমরা CPC 1908-এর সেকশন 2-এর 22 পর্বের সিরিজ আলোচনার 19 নম্বর পর্বের আলোচনা গত পর্বে শেষ করেছি। আজকে আমরা 20 নম্বর পর্বের আলোচনা করব। এই আলোচনায় থাকবে সেকশন 2 সাবসেকশন 15, 7 এবং 13-র আলোচনা। অর্থাৎ আমাদের যে সেকশন 2 আছে তার সাবসেকশন 15, 7 এবং 13-র আলোচনা আজকে আমরা 20 নম্বর পর্বের ভিডিওতে শেষ করব। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদের সবাইকে অফুরন্ত ভালোবাসা। তো চলুন আজকে আমাদের মূল আলোচনায় যাওয়া যাক। আমরা বোর্ডে গিয়ে আজকের 20 নম্বর পর্বের আলোচনাটা স্টার্ট করি। তো মূল আলোচনায় যাওয়ার আগে DenovoLaws-এর ভিডিও যারা সার্চ করেন ইউটিউবে তাদের জন্য একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি, যাতে করে আমাদের ভিডিওগুলো সহজে পেতে পারেন। হ্যাঁ, তো ধরুন এটা হচ্ছে ইউটিউবের সার্চ বার। হ্যাঁ, এটা কি ইউটিউবের সার্চ বার। তো এখানে আপনারা ভিডিও সার্চ করেন, বিভিন্ন জিনিস সার্চ করেন। তো আপনারা যখন আইনের ভিডিওগুলো সার্চ করবেন, যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপনারা দেখতে চান, সেক্ষেত্রে শুরুর আগেই সার্চ করার আগেই লিখে নেবেন DenovoLaws, দেন আপনার এভিডেন্স অ্যাক্ট দরকার পড়লে এভিডেন্স, ওকে, এভিডেন্স অ্যাক্ট। যদি CPC দরকার পড়ে তাহলে CPC, যদি CRPC দরকার পড়ে CRPC, যদি পেনাল কোড দরকার পড়ে তাহলে পেনাল কোড, ল্যান্ড ল দরকার পড়লে ল্যান্ড ল। অর্থাৎ যেই আইনি দরকার পড়ুক শুরুতে শুধু লিখে নেবেন DenovoLaws, আমাদের চ্যানেলের নামটা। হ্যাঁ, এটা আপনারা একটু লিখে নেবেন, DenovoLaws পেনাল কোড, DenovoLaws ল্যান্ড ল, DenovoLaws নারী ও শিশু নির্যাতন আইন, DenovoLaws স্পেশাল পাওয়ার। ওকে, যা কিছু সার্চ করবেন, আপনি যদি আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই শুরুতে DenovoLaws কথাটা লিখে নেবেন, অথবা চাইলে আপনি CPC লেখার পরেও, অর্থাৎ পরেও আপনি চাইলে প্রত্যেকটা আইনের নামের সাথে আমাদের চ্যানেলের নামটা জুড়ে দিতে পারেন। অথবা আপনারা যেটা করতে পারেন, DenovoLaws একাডেমিও আপনারা লিখে সার্চ করতে পারেন। হ্যাঁ, DenovoLaws একাডেমি, দেন আপনারা CPC লিখলেন, CRPC লিখলেন, পেনাল কোড লিখলেন, যে আইন দরকার। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে, আপনারা যদি আমাদের DenovoLaws ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে চান, আমাদের সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করে আইনগুলোর আলোচনা পেতে চান, তাহলে অবশ্যই আপনার সময় বাঁচানোর জন্য এই প্রত্যেকটা আইনের সাথে আমাদের চ্যানেলের নামটা জুড়ে দেবেন। তাহলে সার্চ করলে সব আমাদের চ্যানেলের ভিডিও আপনি পেয়ে যাবেন এক ক্লিকেই। তো আশা করি এটা আপনাদের জন্য উপকারী হবে। তো আমরা মূল আলোচনায় যাই এবার। ওকে, আমরা আলোচনা করব CPC 1908, এটার সেকশন 2 এর আজকের আলোচনার বিষয় হচ্ছে ধারা 2, সেকশন সাবসেকশন 15, সাবসেকশন 7 ও সাবসেকশন 13। ধারা 2 এর সাবসেকশন 15, 7 ও 13 এর মধ্যে আমরা 15 আর 7 মিলিয়ে পড়বো, 13টা আমরা আলাদা করবো। 15 এবং 7 আমরা মিলিয়ে পড়বো আর 13টা আলাদা পড়বো। ঠিক আছে, তাহলে সেকশন 2 সাবসেকশন 15 এবং 7-এর আলোচনাটা আমরা শুরুতে করে ফেলি। কি বলা হচ্ছে এখানে সেকশন 2 সাবসেকশন 15-তে? ধারা 2, 15 বা 15, সাবসেকশন 15-এ বলা হচ্ছে আপনার প্লিডার কাকে বলে বা উকিল কাকে বলে। হ্যাঁ, উকিল বা প্লিডার কাকে বলে? উকিল বা প্লিডার কাকে বল? তাহলে সংজ্ঞা কি বলা হচ্ছে প্লিডার বা উকিলের? সেকশন 2 সাবসেকশন 15-এ বলা হচ্ছে প্লিডার বা উকিলের সংজ্ঞা সম্পর্কে। তো কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে যিনি বাদী, হ্যাঁ, যিনি বাদী বা বিবাদীর, বাদী বা কার? বিবাদীর পক্ষে। হ্যাঁ, অর্থাৎ যিনি বাদী বা বিবাদীর পক্ষে আদালতে যুক্তি তর্ক বা আর্গুমেন্ট, আর কি যুক্তিতর্ক উপস্থাপন করেন না পেশ করেন। হ্যাঁ, যুক্তিতর্ক পেশ করেন, তাকে প্লিডার বা উকিল বলা হয়। প্লিডার বা উকিল বলা হয়। তাহলে আমরা CPC-তে উকিলের সংজ্ঞা পাচ্ছি সেকশন 2 সাবসেকশন 15-এ। রিপিট, আমরা CPC-তে উকিলের সংজ্ঞা বা প্লিডারের সংজ্ঞা পাচ্ছি সেকশন 2 সাবসেকশন 15-এ। মনে রাখবেন, এটা প্রিলি বা MCQর জন্য আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কোন জায়গায় উকিল বা প্লিডারের সংজ্ঞা বলা হয়েছে। সেকশন 2 সাবসেকশন 15-এ বলা হয়েছে প্লিডার বা উকিলের সংজ্ঞা সম্পর্কে।
কি বলা হয়েছে? বলা হচ্ছে যিনি বাদী বা বিবাদীর পক্ষে, ঠিক আছে, বাদী বা বিবাদীর পক্ষে কি করেন? ডিফেন্স নেন, অর্থাৎ বাদী বা বিবাদীর পক্ষে আদালতে যুক্তিতর্ক পেশ করেন তাকে কি বলা হয়? উকিল বলা হয়। এটা কোথায় বলা আছে? সেকশন 2 সাবসেকশন 15 এ। দেন আমরা যাব হচ্ছে সেকশন 2 সাবসেকশন 7 এ। সেকশন 2 সাবসেকশন 7, এইটাতে আসলে কিসের সংজ্ঞা দেওয়া হয়েছে এই জিনিসটা দেখব। এখানে বলা হচ্ছে সরকারি উকিল বা গভর্নমেন্ট প্লিডার সম্পর্কে, যাকে আমরা জিপি বলি। হ্যাঁ, সরকারি উকিল বা গভর্নমেন্ট প্লিডার, সংক্ষেপে জিপি বলা হয়। সংক্ষেপে জিপি বলা হয়, গভর্নমেন্ট প্লিডার। অর্থাৎ দেওয়ানি আদালতের পাবলিক সরকারের পক্ষের যিনি উকিল তাকে জিপি বলা হয়। আবার ক্রিমিনাল আদালতে, অর্থাৎ ক্রিমিনাল মামলা যে যখন ডিল হয় তখন সরকার পক্ষের উকিলকে বলা হয় পিপি নামে, পাবলিক প্রসিকিউটর। তাহলে ক্রিমিনাল সেক্টরে আপনাকে বলা হচ্ছে পিপি, আর যখন আপনি সিভিল ম্যাটারে আসছেন তখন আপনার উকিলকে বলা হচ্ছে, সরকারের পক্ষের উকিলকে, জিপি বা গভর্নমেন্ট প্লিডার। এখন এই গভর্নমেন্ট প্লিডারের সংজ্ঞাটা আমরা কোথায় পাবো? এটা পাবো হচ্ছে সেকশন 2 সাবসেকশন 7 এ। সেকশন 2 সাবসেকশন 7 এখানে বলা হচ্ছে আদালতে 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 সরকার কর্তৃক নিযুক্ত, সরকার কর্তৃক নিযুক্ত, আদালতে সরকার কর্তৃক নিযুক্ত অফিসারকেই সরকারি উকিল বলা হয়। হ্যাঁ, সরকারি উকিল বা গভর্নমেন্ট প্লিডার, হ্যাঁ, বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন যে সেকশন 2 সাবসেকশন 7 কি বলছে। গভর্নমেন্ট প্লিডারের সংজ্ঞা সম্পর্কে বলা হচ্ছে আদালতে সরকার কর্তৃক নিযুক্ত অফিসারকেই সরকারি উকিল বা গভর্নমেন্ট প্লিডার বলা হয়। অর্থাৎ দেওয়ানি মামলা ডিল করার জন্য সরকারের পক্ষে যাকে নিয়োগ দেওয়া হয়, সরকার যাকে নিয়োগ দেন, সেই ব্যক্তি হচ্ছে জিপি বা সরকারি উকিল বা গভর্নমেন্ট প্লিডার। তাহলে আমরা কি দেখলাম? সেকশন 2 সাবসেকশন 15 এবং সেকশন 2 সাবসেকশন 7, এই দুইটা আমরা ম্যাচ করে পড়লাম। কেন পড়লাম? কারণ এখানে আমাদের প্রথমে বলা হচ্ছে সংজ্ঞা, উকিলের সংজ্ঞা, ঠিক আছে, দেওয়ানি আদালতের উকিলের সংজ্ঞা, তারপরে বলা হচ্ছে দেওয়ানি আদালতের সরকারি উকিলের সংজ্ঞা। এই জন্য আমরা দুইটা একসাথে মার্চ করে পড়েছি। আমি আবার একটু রিপিট করে দিই। 15তে কি বলা হয়েছে? সেকশন 2 সাবসেকশন 15তে বলা হচ্ছে উকিল কাকে বলে, অর্থাৎ যিনি বিবাদী বা বাদীর পক্ষে কি করেন? আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন, তাকেই উকিল বা প্লিডার বলা হয়। সরকারি উকিল বা গভর্নমেন্ট প্লিডার কাকে বলা হয়? আদালতে সরকারের যে দেওয়ানি ম্যাটারগুলো আছে এগুলো সরকারের পক্ষে দেখভালের জন্য যাকে সরকার নিয়োগ দেন তাকে কি বলা হয়? সরকারি উকিল বা গভর্নমেন্ট প্লিডার। তাহলে আমাদের আজকের আলোচনার লাস্ট টপিক সেকশন 2 সাবসেকশন 13, আমরা সেই আলোচনায় যাব। এখন দেখব ধারা 2 উপধারা 13। এখানে আসলে কি বলা হচ্ছে? এখানে মুভেবল প্রপার্টির সংজ্ঞা দেওয়া হয়েছে। কি প্রপার্টির? অস্থাবর সম্পত্তির সংজ্ঞা বা ডেফিনিশন। অর্থাৎ মুভেবল প্রপার্টির সংজ্ঞা বলা হয়েছে কোথায়? সেকশন 2 সাবসেকশন 13 এ বলা হয়েছে অস্থাবর বা মুভেবল প্রপার্টির সংজ্ঞা। কি বলা হয়েছে এখানে? অস্থাবর সম্পত্তি বলতে জমিতে অবস্থিত ফসলকেও বোঝাবে, অর্থাৎ গ্রোয়িং ক্রপস, সেটাকেও আপনার কি বলা হবে? অস্থাবর সম্পত্তি হিসেবে বলা হবে। এতটুকু এখানে বলা হয়েছে। বলা হয়েছে যে অস্থাবর সম্পত্তি বা মুভেবল প্রপার্টি, অস্থাবর সম্পত্তি বলতে, হ্যাঁ, অস্থাবর সম্পত্তি বলতে জমিতে অবস্থিত ফসলকেও, এখানে ইংলিশটা একটু লিখে রাখেন, হ্যাঁ, ক্রপস। প্রশ্ন করতে পারে যে গ্রোয়িং ক্রপসকে কি অস্থাবর সম্পত্তি বলা হয় নাকি স্থাবর সম্পত্তি বলা হয়, এরকম একটা কোশ্চেন আপনার আসতেই পারে। হ্যাঁ, তো প্রিলির জন্য এটা ভালো। তাহলে কি বলা হচ্ছে? যে অস্থাবর সম্পত্তি বলতে জমিতে অবস্থিত ফসলকেও বুঝাবে, এতটুকুই। সেকশন 2 সাবসেকশন 13 এ বলা হচ্ছে মুভেবল প্রপার্টির ডেফিনেশন। কি বলা হচ্ছে? যে মুভেবল প্রপার্টি বলতে কি জমিতে অবস্থিত ফসলকেও বুঝাবে। অবস্থিত মিন্স গ্রোয়িং ক্রপস, অর্থাৎ আপনার যেই জমি আছে, জমিতে যেই ফসলটা আছে, ফসল যেমন ধান গাছ, ঠিক আছে, ওইটা কিন্তু ফসল। তো গ্রোয়িং ক্রপস, ধান গাছটা যতক্ষণ পর্যন্ত জমির সাথে অ্যাটাচড, ঠিক আছে, ওই জমিতে অ্যাটাচ থাকলেও আমরা কি বলবো? সেটাকে
অস্থাবরই বলবো, ওটাকে স্থাবর বলার সুযোগ নেই। যেমন ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে যেমন আছে হচ্ছে আপনার ল্যান্ড, আছে হচ্ছে বিল্ডিং, এগুলো হচ্ছে ইমুভেবল প্রপার্টি। বা ফ্যান, আমরা যে গরমের দিনে ফ্যান ইউজ করি, হ্যাঁ, আমাদের সিলিংয়ের সাথে অ্যাটাচ করা থাকে, তো এখানে বলা হচ্ছে যখন সিলিংয়ের সাথে ফ্যান অ্যাটাচ থাকে তখন সেটা ইমুভেবল। যখনই আপনি নাট বল্টু খুলে ফেলবেন, নিচে নামাবেন, তখন সেটা আবার মুভেবল, তখন সেটা মুভ করে, তখন সেটা মুভেবল প্রপার্টি। আর এইখানে খেয়াল করেন বলা হচ্ছে যে গ্রোয়িং ক্রপস, যেটার গোড়াটা মাটির নিচে, যদিও এটা ল্যান্ডের সাথে অ্যাটাচড, বাট এটাকে আপনি ইমুভেবল বলতে পারবেন না, এটাকে আপনাকে বলতে হবে মুভেবল প্রপার্টি, অর্থাৎ অস্থাবর সম্পত্তি। আর এটা নিয়ে কনফিউশন অ্যারাইজ হবে বিধায় এইটাকে আলাদাভাবে ডিফাইন করা হয়েছে সেকশন 2 সাবসেকশন 13-এ। কোন আইনের? CPC 1908-এর। তো আমি পুরো আলোচনাটা একটু রিক্যাপ করি। আমরা আজকে দেখলাম সেকশন 2 সাবসেকশন 15 অ্যান্ড 7, তারপর দেখলাম সেকশন 2 সাবসেকশন 13। 15 এবং 7 সাবসেকশন যেটা, সেখানে আমরা কি দেখলাম যে উকিল কাকে বলে এবং সরকারি উকিল কাকে বলে। আর লাস্টে আমরা কি দেখলাম যে অস্থাবর সম্পত্তির সংজ্ঞা। তো এখানে অস্থাবর সম্পত্তির সংজ্ঞা বলতে স্পেসিফিক একটা ব্যাপারকে আইডেন্টিফাই করা হয়েছে, অর্থাৎ গ্রোয়িং ক্রপসকে বোঝানো হয়েছে অস্থাবর সম্পত্তি হিসেবে। তো আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে, আলোচনা অবশ্যই আপনাদের পছন্দ হয়েছে আশা করি। তো এর পাশাপাশি আপনারা আমাদের চ্যানেলে ঢুকে আমাদের যে প্লেলিস্ট সেকশনটা আছে, অর্থাৎ কমিউনিটি ট্যাব, প্লেলিস্ট যে ট্যাব, তারপর ভিডিওস, হোম যে ট্যাব, এখানে আপনি প্লেলিস্ট ট্যাবে ক্লিক করবেন। করার পরে ওইখানে দেখবেন আমাদের DenovoLaws ইউটিউব চ্যানেলের যত ভিডিও আছে সেখানে সিকোয়েন্স অনুযায়ী, টপিক অনুযায়ী, সিরিজ অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী সাজানো আছে। তো ওই প্লেলিস্ট অনুযায়ী যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে আপনার ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে। যেমন এখন আমরা আলোচনা করছি CPC 1908-এর সেকশন 2 নিয়ে, তো এখানে অনেকগুলো সাবসেকশন আছে। তো পুরো আলোচনাটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত গেলে দেখবেন আরও অনেকগুলো সেকশনও আমরা এটার মধ্যে আলোচনা করেছি। পুরো আলোচনা বোঝার জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট ভিডিও টু লাস্ট ভিডিও দেখতে হবে। তো এর জন্য বেস্ট ওয়ে হচ্ছে আপনি প্লেলিস্টে যান, প্লেলিস্ট থেকে একটা করে টপিক সিলেক্ট করুন বা একটা করে সিরিজ সিলেক্ট করুন, দেন ওইখানে থাকা ভিডিওগুলো আপনি স্টেপ বাই স্টেপ একটার পর একটা দেখতে থাকবেন। আপনার ভিডিও শুরু করবেন কিছু না জেনে, দেন শেষ করবেন কিছু না কিছু অবশ্যই অ্যাচিভ করে। আমাদের চ্যানেলের নাম Denovo, মানে নতুন করে। অবশ্যই আমাদের চ্যানেল থেকে নতুন করে শিখবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন DenovoLaws। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে। তো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।